নমস্কার, নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। তপশিলি জাতি মোর্চাকে শক্তিশালী করতে ধর্মনগর মহকুমার অন্তর্গত ইছাই লালছড়া স্কুলে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা তপশিলি জাতি মোর্চার ৫৫ বাগবাসা মণ্ডলের এক কার্যকারিণী বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্যরা। রবিবার ভারতীয় জনতা তপশিলি জাতি মোর্চার ৫৫ বাগবাসা মণ্ডলের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় ধর্মনগর মহকুমার অন্তর্গত ইছাই লালছড়া স্কুলে। বাগবাসা মণ্ডল তপশিলি জাতি মোর্চার এই কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন মোর্চার জেলা সভাপতি পরিমল দাস, সহসভাপতি গৌরমণি নম, কালাছড়া ব্লকের চেয়ারপারসন টিঙ্কু শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা সভাধিপতি তথা বিজেপি নেতা ভবতোষ দাস, জেলা সাধারণ সম্পাদক কাজল দাস, এসসি মোর্চার মণ্ডল সভাপতি সহ অনেকেই। এই কার্যকারিণী বৈঠকে বাগবাসা মণ্ডলের অন্তর্গত বিভিন্ন বুথের সভাপতি সহ সভাপতিদের নিয়ে আগামী দিনে কিভাবে তপশিলি জাতি মোর্চাকে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যেই বিভিন্ন আলোচনা হয়। তপশিলি জাতি মোর্চার এই কার্যকারিণী বৈঠক সম্পর্কে জানান সভাপতি পরিমল দাস। এখন পর্যন্ত আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ৫০০ তপশিলি জাতি সম্প্রদায়ের ছেলেমেয়েদেরকে নার্সিং, বিএড, ডিএলএড করার জন্য সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বাইরে পাঠিয়েছে। এই কিছুদিনের মধ্যে ৮০০ জন এসসি সম্প্রদায়ের লোককে বায়োফ্লক্সে কীভাবে মাছ চাষ করা হয় তার উপরে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ দিয়ে গভর্নমেন্ট আগামী দিনে এদেরকে ঋণ দিয়ে স্বাবলম্বী করবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি দলের দুর্নীতি এবং স্বজন পোষণের জন্য কৈলাসহর মহকুমার লাটিয়াপুরা গ্রামে ২১ জন ভোটার বিজেপি দল ছেড়ে সিপিআইএম এর পতাকা তুলে সামিল হন। এদিনের সমর্থনী সভায় উপস্থিত ছিলেন ৫৩ কৈলাসহরের বিধায়ক মহবশ্বর আলী সহ অন্যান্য নেতৃত্বরা। রবিবার রাতে কৈলাসহরের লাটিয়াপুরা গ্রামে ৬ পরিবারের ২১ জন ভোটার বিজেপি এবং কংগ্রেস ছেড়ে সিপিআইএম এর পতাকা তুলে সামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক মহবশ্বর আলী। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৩ কৈলাসহরের বিধায়ক মহবশ্বর আলী, সিপিআইএম নেতা আব্দুল মান্নান, সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সদস্য কয়েস মিয়া এবং বিজয় মালাকার সহ অন্যান্য নেতৃত্বরা। উল্লেখ্য, কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীনে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে বিজেপি দলের অধীনে রয়েছে। পঞ্চায়েতে বিজেপি দলের দুর্নীতি এবং স্বজন পোষণের জন্য ২১ জন ভোটার দল ছেড়ে সিপিআইএম দলে যোগ দিয়েছেন বলে যোগদানকারীরা জানান। এই যোগদান অনুষ্ঠানে বিধায়ক মহবশ্বর আলী বলেন, এবং একজন সুমন্ত দেব এবং আরও দুজন যারা সরকারের সময় বাণীকণ্ঠ অধিকারী সুদীপ দেব, আরেকজন অরবিন্দ সোম গোবিন্দপুরের, এদেরকে ব্যবহার করে চাকরি নিয়ে তাজাতনা হয়ে সিপিএম পার্টিকে লুটিপুটিয়ে খেয়ে আজকে তারা দল থেকে চলে গেলেন এবং সঙ্গে সঙ্গে আমাদেরকেও বিভ্রান্ত করে ওনারা আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেলেন। তো এখানে আমরা একটা মাদ্রাসার জায়গা আমরা দিয়েছিলাম, দেওয়ার কারণে আমাদেরকে পাইটি একটা কৈলাসহর থেকে দেবাশী দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত পাথারকান্দি বিধানসভা ভিত্তিক চা বাগান এলাকার কর্মকার সম্প্রদায়ের লোকেরা, তাই তাদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত হল চা বাগান কর্মকার সম্প্রদায় উন্নয়ন সংস্থা নামে একটি অরাজনৈতিক সংগঠন। রবিবার বিভিন্ন দাবি দাবা সহ অধিকার আদায়ের লক্ষ্যে পাথারকান্দির আদমটিলা বাজারে এক সভা সংগঠিত করে এই সংস্থা। অসম সরকার বাগান শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করেছেন বটেই, কিন্তু সরকারের সেই সব সুবিধা থেকে বঞ্চিত চা বাগান এলাকার কর্মকার সম্প্রদায়ের লোকেরা এবার তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার জন্য গঠন করা হয়েছে একটি সংস্থা। পাথারকান্দি বিধানসভা ভিত্তিক চা বাগান কর্মকার সম্প্রদায় উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি সংস্থা সম্প্রতি গঠিত হয়েছে। এই সংস্থার ডাকে রবিবার পাথারকান্দির আদমটিলা বাগানে এক সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত সংস্থার সভাপতি বিকাশ কর্মকারের পৌরোহিত্যে আয়োজিত সভায় সাংগঠনিক বিষয়ে আলোচনা করতে গিয়ে জেলা কর্মকার সংস্থার সভাপতি তথা ভুবরীঘাট বাগানের বাসিন্দা সন্তোষ কর্মকার বলেন, চা বাগান কর্মকার সম্প্রদায় সংস্থা একটি অরাজনৈতিক সংগঠন। পিছিয়ে পড়া চা বাগান কর্মকার সম্প্রদায়ের সার্বিক উন্নতি কল্পে এই সংস্থার আত্মপ্রকাশ হয়েছে।
কর্মকার সমাজের লোকেরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন, তাই নিজেদের অধিকার আদায় করতে ঐক্যবদ্ধ সংগ্রামের প্রয়োজন রয়েছে। সন্তোষ কর্মকার আরও বলেন, সমাজের উন্নতির স্বার্থে এই সংস্থা গঠন করার পর তাদের উপর শাসক দলের কিছু কর্মীরা নানাভাবে হুমকি ধমকি দিচ্ছেন, এমনকি তাদের বাড়িতে গিয়ে আক্রমণের চেষ্টাও করা হচ্ছে বলে বক্তব্যে উল্লেখ করেন সন্তোষ কর্মকার। তবে যতই বাধা বিপত্তি আসুক না কেন হাল ছাড়বেন না বলে দৃঢ়তার সহিত বলেন তিনি। এমনকি সমাজের জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকবেন বলে জানান সন্তোষ কর্মকার। সভায় উপস্থিত সংস্থার উপদেষ্টা তথা আসিমগঞ্জ জেলা পরিষদ সদস্য আইনজীবী মমতাজ বেগম বলেন, সত্যিকার অর্থের চা বাগান কর্মকার সম্প্রদায়ের লোকেরা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নিজেদের অধিকার আদায়ের জন্য সংঘবদ্ধ সংগ্রামের দরকার। তাই এই কর্মকার সমাজের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে সমাজের উন্নতির স্বার্থে সংস্থার কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংস্থা গঠনের কারণে সন্তোষ কর্মকারের বাড়িতে যে আক্রমণের চেষ্টা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান আইনজীবী মমতাজ বেগম। তিনিও বলেন, ভবিষ্যতে যদি চা বাগান এলাকায় পিছিয়ে পড়া কর্মকার সমাজের কাউকে এ ধরনের আক্রমণ করা হয় তবে এ নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, এমনকি মামলা করতেও সংস্থা পিছু হটবে না। এদিন নবগঠিত সংস্থার পক্ষ থেকে স্থানীয় কর্মকার সমাজের কয়েকজন মহিলাকে শাড়ি প্রদান করা হয় এবং সভায় সংস্থার কর্মকর্তাদের ফুলাম গামছা দিয়ে বরণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার উপসভাপতি মিলন কর্মকার, কৃপাময় কর্মকার, বিকাশ কর্মকার, সেলিম উদ্দিন সহ অনেকেই। কাঁঠালতলী থেকে মুজির উদ্দিনের রিপোর্ট, নিউজ বাংলা। গত 11 অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে আসামের ভেলি নার্সিং হোমে অকালে প্রাণ হারালেন ঊনকোটি জেলা হাসপাতালের কর্মী তথা ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির কৈলাসহর মহকুমা কমিটির সহ সম্পাদক গোপাল দেবনাথ। তাই ওনার প্রতি শ্রদ্ধা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করে এক স্মরণ সভার আয়োজন করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এইচবি রোড কৈলাসহর মহকুমা কমিটি। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত করোনা যোদ্ধা স্মরণ সভা করল কর্মচারী সমিতি। দীর্ঘ 21 দিনের বেদনাদায়ক রোগ ভোগের পর গত 11 অক্টোবর 2020 সন্ধ্যা 6টায় আসামের শিলচরের বেসরকারি ভ্যালি নার্সিং হোমে 50 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন স্বাস্থ্য দপ্তরের ঊনকোটি জেলা হাসপাতালে কর্মরত ওয়ার্ড মাস্টার তথা ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কৈলাসহর মহকুমা কমিটির সহ সম্পাদক, প্রাক্তন খেলোয়াড়, প্রাক্তন আম্পায়ার তথা প্রাক্তন কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব গোপাল দেবনাথ। 18 অক্টোবর রবিবার সকাল 11:30 ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এইচবি রোড কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে মহকুমা কমিটির অফিস গৃহে প্রয়াত গোপাল দেবনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কর্মচারী সমিতি কৈলাসহর বিভাগীয় কমিটির সদস্য প্রতাপ সিনহা, জিনা চৌধুরী এবং টিসিসি কৈলাসহর বিভাগীয় কমিটির চেয়ারম্যান মুয়াজিন হোসেনের সভাপতিত্বে স্মরণ সভার কাজ শুরু হয়। প্রথমেই উপস্থিত সংগঠনের নেতা কর্মীরা গোপাল দেবনাথের প্রতিকৃতিতে ফুলমালা এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণের পর শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের নেতৃত্বরা এবং গোপাল দেবনাথের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিটের নীরবতা পালন করা হয়। আজকের এই স্মরণ সভার শুরুতেই গোপাল দেবনাথের স্মৃতিচারণ করেন ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক প্রশান্ত দেবনাথ। গোপাল দেবনাথের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রশান্ত দেবনাথ, তুলে ধরেন ওনার সাংগঠনিক স্মৃতি। সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে প্রতিটা জায়গায় উনি ওনার নিপুণতা রেখে গেছেন। আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতার মধ্যে ওনার কাছে যে শিক্ষণীয় বিষয়গুলো ছিল, মানুষের সঙ্গে প্রতিনিয়ত আমাকে সেই উপদেশটুকু উনি দিতেন। যে গোপাল দেবনাথের যে চিন্তাধারা, এই চিন্তাধারাটুকুকে নিয়ে গিয়ে আগামী দিনে আমাদের যে রক্ত পতাকাকে আরও ঊর্ধ্বে তুলে নেওয়ার ক্ষেত্রে আমরা সবাই যাতে জোরালোভাবে সচেষ্ট হই, আগামী দিনের লড়াই সংগ্রামকে চরম শিখরে নিয়ে যেতে পারি,
সেই দিকে সবাই নজর রাখবেন। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী গোপাল দেবনাথের প্রয়াণ বামপন্থী আন্দোলনের ক্ষেত্রে এক অফুরন্ত ক্ষতি। বামপন্থী কর্মচারী আন্দোলনের ক্ষেত্রে যেন এক নক্ষত্র পতন। সর্বক্ষেত্রেই আগ্রহবান গোপালকে হারিয়ে আজ গোটা সংগঠন শোকস্তব্ধ। স্মৃতিচারণ করতে গিয়ে এমনই মন্তব্য করলেন টিসিসি কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক নিরঞ্জন রায়। গোপাল দেবনাথ খেলার মাঠ থেকে শুরু করে বামপন্থী ছাত্র যুব আন্দোলন সর্বক্ষেত্রেই ব্যক্তি হিসেবে এক অনন্য ছাপ রেখে গিয়েছিলেন। 2009 সালে চাকরি পাওয়ার পর থেকেই তিনি কর্মচারী আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সকলের মাঝেই গোপাল দেবনাথ ছিলেন একজন নিষ্ঠাবান এবং সৎ ব্যক্তি। স্মৃতিচারণ করতে গিয়ে এমনই মন্তব্য করলেন টিসিসি কৈলাসহর বিভাগীয় কমিটির প্রাক্তন সম্পাদক সজল দেব। তাছাড়াও আজকের এই স্মরণ সভায় উপস্থিত ওনার সহকর্মী থেকে শুরু করে সংগঠনের অন্যান্যরাও ওনার স্মৃতিচারণ করেন এবং স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেরই চোখ ভরে যায় জলে। আজকের এই স্মরণ সভায় সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপাল দেবনাথের ভ্রাতুষ্পুত্র সুব্রত দেবনাথ। সভা শেষে সুব্রত দেবনাথের হাতে শোক বার্তা সহ শেষ শ্রদ্ধা স্মৃতি তুলে দেন সভানেত্রী জিনা চৌধুরী। আজকের এই স্মরণ সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। স্মরণ সভা শেষে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির কৈলাসহর বিভাগের নেতৃত্বরা একত্রিত হয়ে গোপাল দেবনাথের বাড়িতে গিয়ে ওনার স্ত্রী সহ পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং গোপাল দেবনাথের স্ত্রীর হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। আর সেই সঙ্গে তারা আগামী দিনগুলোতে গোপাল দেবনাথের পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। গত 7 অক্টোবর 2020 ইংরেজি তারিখে ব্যবসার কাজে অমরপুরের নতুন বাজারে পাড়ি দিয়েছিলেন চুড়াইবাড়ি থানা এলাকার পূর্ব ফুলবাড়ি 5 নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালিক। এ ব্যাপারে চুড়াইবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেন স্ত্রী জেসমিনা বেগম। ব্যবসার কাজে চলতি মাসের 7 তারিখ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি আব্দুল মালিক। এ বিষয়ে তার স্ত্রী চুড়াইবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ঘটনায় প্রকাশ, চলতি মাসের 7 তারিখ চুড়াইবাড়ি থানা এলাকার পূর্ব ফুলবাড়ির 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মালিক ব্যবসার কাজে অমরপুরের নতুন বাজারে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে গত 9 তারিখ শেষবারের মতো স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ হয়। তারপর থেকে ওনার মোবাইল বন্ধ রয়েছে এবং কোনো যোগাযোগ করতে পারেননি স্ত্রী জসমিনা বেগম। অনেক খোঁজখবর নেয়ার পরও যখন নিখোঁজের কোনো হদিশ পাওয়া যায়নি, তখন গতকাল চুড়াইবাড়ি থানায় নিখোঁজের স্ত্রী একটি নিখোঁজ ডায়েরি করেন। চুড়াইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস নতুন বাজার থানা সহ ওই এলাকার বেশ কয়েকটি থানায় মেসেজ পাঠান, তবে এখনো নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনা সকাল 6টার সময় তাই ঘর থেকে বাইরে হচ্ছেন, আমার পছন্দ সেলটেক্স আইরা, সেলটেক্স আবার পরে 7টা উঠে আমার ফোন করে পছন্দ তাই আগরতলা যাইরা গিয়া তার লগে আমি জিজ্ঞাসা করছি তেল লাগি যাইরা, তাই মনে সুপারি খারবারও যাইরা প্রায় তার লগে লাখ টাকার মতো আর তার লগে আছে, তাই 1 লাখ গেছে। পরে 9 তারিখ আবার আমার কাছে ফোন করছেন সন্ধ্যা 8টার টাইম, 8টার সময় ফোন করিয়া করছেন যে তাই বালা অন্য গসব আমার লগে করছেন করিয়া খাইছে। আমি বিচার করছি তাই কোন দিন আইবা, তাই বলছেন বুধবারে আইবা। মোবাইল এদিন থেকে মোবাইল সুইচ অফ হয়ে গেছে। এই সপ্তাহ করে আমি মোবাইলে ট্রাই করছি, ফোন আইসে না, ফোন বুধবার সারাদিন ট্রাই করছি, ফোন নাই, মোবাইল সুইচ অফ দেখি। আমার কাছে যেদিন ফোন করছেন এদিন অন্য নাম্বার দিয়ে আমি ছোটো ভাইয়ের কাছে ফোন করছেন করিয়া বালা বলে মাতিছেন, মাতিয়ে ফোন রাখিছে অমলপুর নতুন বাজার আসন বললে হয়েছে। এই ব্যাপারে আপনারা চুড়াইবাড়ি থানাতে কেস এন্ট্রি করছেন নি? আচ্ছা, কবে করছেন? শুক্রবারে সন্ধ্যা 6টার সময়। চাকরির প্যান্টটা খসুয়া শার্ট আছে। তাদের বয়স কত হইব? 48। গত শুক্রবারে সন্ধ্যা 6টার সময় আর জিপি এন্ট্রি করছি চুড়াইবাড়ি থানা। কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। পুজোর চাঁদাকে কেন্দ্র করে গাড়ির চালককে মারধর, ছিনতাই, এটিএম কার্ড সহ গাড়ির পণ্য সামগ্রী। অভিযোগ বিশালগড়ের জাঙ্গালিয়া স্থিত বিশ্বপ্রিয় ক্লাবের বিরুদ্ধে। গতকাল রাত 11টা নাগাদ ক্লাব সম্মুখে এই ঘটনা বলে জানা যায়।
পুজোর চাঁদাকে কেন্দ্র করে গাড়ি চালককে মারধর, ছিনতাই করা হয় এটিএম কার্ড সহ গাড়ির পণ্য সামগ্রী। অভিযোগ বিশালগড় জাঙ্গালিয়া স্থিত বিষ্ণুপ্রিয় ক্লাবের বিরুদ্ধে। সংবাদে প্রকাশ, গত শনিবার রাতে বাইখুড়া থেকে আগরতলা স্থিত গান্ধীগ্রামের রাবার শিট নিয়ে যাবার সময় বিশালগড় জাঙ্গালিয়া স্থিত বিষ্ণুপ্রিয় ক্লাবের সামনে আসলেই গাড়িটি আটক করে যুবকরা এবং পুজোর চাঁদা দেবার জন্য চালকের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। চালকের সামর্থ্য অনুযায়ী চাঁদা ক্লাব কর্তৃপক্ষকে দিলে ক্লাব কর্তৃপক্ষ বলে গাড়িতে কি মাল রয়েছে এবং গাড়ি থেকে রাবারের শিট ছিনতাই করতে শুরু করে। চালক তাদেরকে বাধা দিলে চালককে বেধড়কভাবে মারধর করে। তাছাড়া তার পকেটে থাকা টাকা পয়সা, এটিএম কার্ড ছিনতাই করে বলে অভিযোগ। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসন বারবার সতর্ক করে দিয়েছিলেন আগে থেকেই যেন কোনো ক্লাব কর্তৃপক্ষ কাউকে পুজোর চাঁদার জন্য চাপ সৃষ্টি না করে। মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ক্লাব কর্তৃপক্ষরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করছে, অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা বাইখোড়া এসএসবি ক্যাম্পের সামনে তার বাড়ি, তার থেকে আমি মাল কিনছি। আমার বাড়ি আগরতলা গান্ধীগ্রামে। এই হলো প্রোপাইটার, হইলো মা কিরণ রাবার, আমি হইলো নিউতি রাবারের মালিক। তো আমরা কিনা হয়েছে, সে ডাইরেক্ট গাড়ি লোড করছে, ইউ বিল দিয়ে গভর্নমেন্ট সেল ট্যাক্স যা হয় এভরিথিং ওকে আছে। আমরা দিয়ে রাত্রে গাড়িটা পাঠাইছে, লোড করতে যতটুকু সময় লাগবে ওইটা পাঠাইছে। তো রাত্রে বিশালগড় বাজার বিশ্ব প্রিয় ক্রাফট সামনে কিছু যেই হোক মানে ড্রাইভাররা আটকাইছে, প্রথমে চাঁদা খুঁজছে। তার কাছে যতদূর সম্ভব সে 200 টাকা দিয়েছে। 200 টাকা দেওয়ার পরে হেরা জবরদস্তি করতেছে, কইছে গাড়ির ভিতরে কী আছে, কইছে যে আমরা খাবার নিয়ে আই। আর আগরতলাতে ত্রিপুরাতে শুধু একটা জিনিসই বাইরে ট্রান্সপোর্ট আছে, রাবার। তো রাবারটা নিয়ে যাইতেছে। এই কথা কইতে দেরি চিন্তায় শুরু হয়েছে, যা আছে তা দিতে হবে। এটিএম কার্ড যা আছে নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। পিছনে মানে গাড়ির লোডিংয়ের যে পিছনে যে অটা ত্রিপালটা আছে খুললা মনে হয়, আমরা ঠিক কইতে পারতেছি না, এটা পরে বুঝে দেবো। 15 থেকে 20টা বান্ডিল মানে গায়েব করেছে, চুরি করছে, তারা ছিনতাই করছে। এটা বাজার মূল্য দাদা এবার 22 থেকে 23 লক্ষ টাকার মাল, জিএসটি ইনক্লুডিং জিএসটি। আর যে ঘটনাটা হয়েছে মনে হয় 50 থেকে হইতে পারে 1 লাখ টাকার মাল ছিনতাই হয়েছে। এটার দায় ভাই কে নিব? আমরা সুস্থ তদন্ত চাইতেছি। আমরা এখন বিশালগড় থানার সামনে আইসি, বড় বাবার সাথে কইছি, বড় সব কালকে জয়েন করছে। তাই নিয়ে কইছে একটা লিগালি কমপ্লেন দিতে হইবে। কমপ্লেন দিলে পরে টাইনের দ্বারা যতটুকু সম্ভব আমরা হেল্প করবো বাস। আর আমরা কিছু কিছু নাম পাইছি, আইডেন্টিফাই করছি, যে পার্শ্ববর্তী যারা আছে তারা চিনছে। ড্রাইভারের যে বক্তব্য অনুসারে যতটুকু আছে ওই নামগুলো আমরা লিখিত কমপ্লেন করতেছি, যাতে আমাদের মালটা উদ্ধার করতে হবে। এটা তো চুরির মাল না, গভর্নমেন্ট ট্যাক্সেবল মাল। আমাদের মাল চুরি মানে এটা গভর্নমেন্টের মাল। যখন ইউ বিল হয়ে যাবে, যত কিছু হয়ে যাবে, তো গভর্নমেন্টের মাল, তো গভর্নমেন্টের মাল চুরি করা মানে এটা বড় অপরাধ। তো বড়বাবু দেখবো আমরা এখন যাদের নাম পেয়েছেন তারা কি ক্লাবের কোনো দাদা মেবি আমরা জানি না, তবে ক্লাবের সদস্য হোক বা যাই হোক, ওই এরিয়ার লোকই হয়, তারা আমরা লিখিত কমপ্লেন তারা নামে দিতেছি আমরা বাস। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বপ্নপূরণ সামাজিক সংস্থার বস্ত্র বিতরণ সোনামুড়ায়। কলুবাড়ি নমসূত্র পাড়ায় প্রায় 30 পরিবারেরও বেশি পরিবারের হাতে বস্ত্র তুলে দেন সংস্থার কর্মকর্তারা। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কবির হোসেন সহ অন্যান্যরা। দুর্গাপূজা উপলক্ষে করোনাকালীন সংকট মুহূর্তে অসহায় গরিব মানুষদের নেই রোজগার, তাই এই আনন্দ ঘন মুহূর্তে যাতে সবাই একসাথে আনন্দ উপভোগ করতে পারে, তাই স্বপ্নপূরণ সামাজিক সংস্থার উদ্যোগে অসহায় পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সোনামুড়া থানাধীন কুলুবাড়ির নমপাড়ায় হিন্দু সম্প্রদায়ের প্রায় 30 পরিবারের এবং আরও বেশি মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই সংস্থা দীর্ঘদিন থেকে এই ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। লকডাউন থেকে শুরু করে ঈদ সহ নানা উৎসবে অসহায় গরিব মানুষের সাহায্য করে যাচ্ছে এই সংস্থা। মাত্র কিছুদিন পূর্বে 1 বছর পূর্তি উপলক্ষে আগরতলায় একটি অনাথ আশ্রমের শিশুদের হাতে বিভিন্ন সামগ্রী বিতরণ করে তারা। এই কম সময়ের মধ্যেই সংস্থা মানুষদের পাশে সবসময় মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি কবির হোসেন, আবির মৈশাল, সৈফুল রহমান, সাদ্দাম হোসেন, মোহাম্মদ সুমন প্রমুখরা।
আমাদের স্বপ্নপূরণ সামাজিক সংস্থা গত 1 বছর উপরে হয়েছে আমাদের অলরেডি। আমরা প্রতিষ্ঠা দিবসের পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলিতে আমরা অংশগ্রহণ করছি। আমরা গত লকডাউনের মধ্যে আমাদের যারা যে পরিবারগুলো খুব সমস্যার মধ্যে ছিল তাদেরকে আমরা সহযোগিতার চেষ্টা করেছি। পাশাপাশি বিভিন্ন যে রুরাল এরিয়ার স্কুলগুলো আছে ওইখানে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা তাদেরকে স্কুলের প্রয়োজনীয় যে সকল বিষয়গুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম। লাস্ট যে ঈদ গেল আমাদের যে ঈদের সময় আমরা ঈদ উপহার তুলে দেওয়ার চেষ্টা করেছি। তারই অঙ্গ হিসেবে সামাজিক দায়বদ্ধতা হিসেবে আমরা আজকে কুলুবাড়ি যে নমপাড়া এই এরিয়াটা অর্থনৈতিক দিক থেকে তারা অনেকটা পিছিয়ে এবং পরিবারগুলো একদম দুস্থ অবস্থায় রয়েছে, তাদেরকে আমরা এই যে সামনে শারদীয় দুর্গোৎসব সেই দুর্গোৎসবের যে আনন্দটাকে তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমাদের সংস্থার উদ্যোগে আমরা আজকে তাদের মধ্যে কিছু শাড়ি, কিছু লুঙ্গি, ধুতি আমরা এগুলো বিতরণ করেছি। সোনামুড়া থেকে মোহাম্মদ মামুনের রিপোর্ট, নিউজ বাংলা। মৌমাছির কামড়ে আহত একই পরিবারের 3 জন। ঘটনা কমলাসাগর বিধানসভার নতুন কলোনি এলাকায়। পরে আহতদেরকে মধুপুর হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। মৌমাছির কামড়ে একই পরিবারের 3 জন আহত, একজনের অবস্থা গুরুতর। ঘটনা কমলাসাগর বিধানসভার নতুন কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, নতুন কলোনি এলাকার প্রদীপ দত্ত নিজের গরু নিয়ে রাবার বাগানে গিয়েছিলেন। সেখানেই মৌমাছিরা তাকে কামড়ে আঘাত করে। পরবর্তী সময়ে তার চিৎকারে তার স্ত্রী মুনি দত্ত এবং ছেলে বিশ্বজিৎ দত্ত এগিয়ে গেলে 3 জন গুরুতর ভাবে আহত হয়। পরবর্তী সময়ে এলাকার জনগণ মধুপুর হাসপাতালে নিয়ে আসে। জানা যায়, প্রদীপ দত্তের অবস্থা গুরুতর। তা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোন জায়গায়? কজন ডেমো করছে? আমরা দিছে। তার নাম কি? আপনি কি হয়? কমলাসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনে বসল এক নির্যাতিত অসহায় পরিবার। ঘটনা বিশালগড় থানাধীন চড়িলাম বাজার স্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কের পাশে। থানায় মামলা করার পরও পুলিশ বাবুদের কোনরূপ হেলদোল নেই। অভিযুক্ত শিবু দেবনাথ সমানে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ নির্যাতিতা শিল্পী দেবনাথের পরিবারের। এ ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসী। ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনে বসলেন এক অসহায় পরিবার। ঘটনা রাজ্যের চড়িলাম বাজার স্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কের পাশে। জাতীয় সড়কের পাশে তাঁবু টাঙিয়ে মেয়ে এবং নাতি সহ আমরণ অনশনে বসলেন এক নির্যাতিত পরিবার। বিশালগড় থানা মুর্দাবাদ এবং ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনের জন্য পথে বসা হলো। এই দাবি টাঙিয়ে রাজপথে বসলেন পরিবারটি। চড়িলামের আড়ালিয়া গ্রামের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিল্পী দেবনাথ জানান, গত বুধবার অর্থাৎ 14ই অক্টোবর রাত 10টায় পার্শ্ববর্তী বাড়ির শিবু দেবনাথ বলপূর্বক শিল্পীর ঘরে ঢুকে পড়ে। শিল্পীকে মারধর করে এবং শিল্পীর ব্লাউজ ছিঁড়ে ফেলে বলে শিল্পী অভিযোগ করে। যখন শিবু শিল্পীর ঘরে প্রবেশ করে তখন শিল্পীর বৃদ্ধ অসুস্থ মা বিছানায় ঘুমিয়ে পড়েছিলেন এবং শিল্পীর ছোট ছেলে স্বপন ঘুমেছিল। শিল্পীর পিতা ঘরে ছিলেন না। এমন সময় শিবু ঘরে ঢুকে শিল্পীকে ধমকাতে থাকে এবং শিল্পী যাতে তার স্বামীর বাড়িতে তার স্বামী ব্রজপুরে কদমতলী রাজমিস্ত্রি সুজন দেবনাথের বাড়ি চলে যায়, না হলে শিল্পীকে মারপিট করে জোর করে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেবে। অসহায় শিল্পীর কাগজপত্রগুলো শিবুকে দিতে বলে। শিল্পী বলে, আমি বাবার বাড়িতে থাকি, তাতে তোর কি? আমার স্বামী ভালো নয়, রোজ আমাকে মদ খেয়ে মারধর করে, তাই বিগত 10 বছর ধরে আমি আমার বাবার বাড়িতে থাকি। আমি যাব কি যাব না তা সম্পূর্ণ আমার ব্যাপার। শিল্পী আরও অভিযোগ করেন, দেবু দেবনাথ নাকি তার স্বামী সুজন দেবনাথের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একসঙ্গে কাজ করেন এবং মদ খান। বুধবার রাত্রিবেলায় ঘটনার পর বৃহস্পতিবার সকালবেলা শিল্পী দেবনাথ তার পিতা নেপাল দেবনাথের সঙ্গে বিশালগড় থানায় গিয়ে শিবু দেবনাথের বিরুদ্ধে 15ই অক্টোবর মামলা দায়ের করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মামলা করবার 4 থেকে 5 দিন পরও বিশালগড় থানার পুলিশ একবারের জন্যেও শিল্পী দেবনাথের বাড়িতে আসেনি এবং অসহায় পরিবারটিকে নানাভাবে হুমকি এবং ধমকি দিচ্ছে শিবু দেবনাথ বলে অভিযোগ করেন শিল্পীর পিতা নেপাল দেবনাথ।
প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে পরিবারটি। তাই আইনের প্রতি আস্থা হারিয়ে এবং বিশালগড় থানার প্রতি বিশ্বাস হারিয়ে শিবু দেবনাথকে রবিবার হুমকি এবং ধমকি খেয়ে শেষ পর্যন্ত রবিবার সকাল 10:30 নাগাদ চরিলাম বাজারে আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশে পরিবারটি ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশনে বসে। খবর পেয়ে আড়ালিয়া গ্রামের প্রধান এসে পরিবারটিকে বুঝিয়ে সুঝিয়ে এবং পরিবারটিকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমরণ অনশন থেকে তুলে দেন। প্রধান আশ্বাস দিয়েছেন আপনি সুষ্ঠু বিচার পাবেন। আড়ালিয়া গ্রামের প্রধানের সুস্থ এবং সুন্দর ব্যবহারের প্রতিশ্রুতি পেয়ে নেপাল দেবনাথ এবং শিল্পী দেবনাথ আমরণ অনশন তুলে নেন। এই ঘটনায় হতবাক চরিলামের মানুষ। তবে শিল্পী দেবনাথকে যখন সাংবাদিকেরা জিজ্ঞেস করে যে শিবু দেবনাথ ওকে ধর্ষণ করবার চেষ্টা করেছিল কি না, শিল্পী দেবনাথ তখন অকপটে স্বীকার করেন যে না, আমাকে কোনো ধর্ষণ করেনি, শুধু আমাকে মারধর করেছে শিবু দেবনাথ। শিল্পী দেবনাথ সুধন দেবনাথের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকেই অকথ্য নির্যাতন করত শিল্পীর উপর। তাই শিল্পী চলে আসেন বাপের বাড়িতে। অনেকদিন পর হঠাৎই সুধন তাদের বাড়িতে আসে, 1-2 দিনের জন্য কদমতলি নিয়ে যায়, আবার আমাকে মারপিট করে বাপের বাড়ি দিয়ে যায় বলে জানিয়েছে অসহায় শিল্পী। শিল্পীর এই করুণ কাহিনী দেখে পথ চলতি সাধারণ মানুষ সহ গোটা গ্রামের মানুষ বাকরুদ্ধ। গোটা গ্রামের মানুষ চাইছে সুষ্ঠু বিচার হোক। দুষ্ট শিবুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে গোটা এলাকা। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 15 বছর। তো আপনার স্বামীর সঙ্গে কেমন এখন সম্পর্ক? কেন কেন যান না? কেন? তো আপনি এখন কি চাইছেন? বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিষপানে আত্মহত্যা মালদহের চাঁচল থানার কুশমাই গ্রামের 19 বছরের যুবক মুস্তাফিজুর রহমানের। অন্যদিকে ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করেছে কতিপয় যুবক, এমনটাই অভিযোগ মৃতের বাবা মঞ্জুর আলীর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মঞ্জুর আলী। পশ্চিমবাংলার মালদার চাঁচল থানার কুশমাই গ্রামে মুস্তাফিজুর রহমান নামে 19 বছরের এক ছেলের আত্মহত্যার ঘটনায় অভিযোগ উঠেছে। এই যুবকের বাবা মঞ্জুর আলী বাদী হয়ে রবিবার চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন। থানা সূত্রে জানা গিয়েছে, চাঁচল থানার সন্তোষপুর কাতলামারি গ্রামের 4 জনের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, কুশমাই গ্রামের ওই যুবক সন্তোষপুর কাতলামারির এক নাবালিকা মেয়ের সঙ্গে 3 বছরের প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। বিয়ে করবার জন্য বিহারের কিশগঞ্জে পলায়ন করে তারা। সূত্র মারফত খবর পেয়ে ছেলে এবং মেয়ে পক্ষের তরফ থেকে তাদের আনতে যাওয়া হয়। নাবালিকা মেয়েকে তার বাবা নিয়ে যায় নিজ বাড়িতে এবং ছেলে পক্ষ নিয়ে যায় ছেলেকে তাদের বাড়িতে। স্থানীয় এবং পরিবার সূত্রে খবর, ওই যুবক শুক্রবার সকালে বিষ পান করলে আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই মৃত্যু ঘটে সেই ছেলের। চাঁচল কলেজের প্রথম বর্ষের ওই ছাত্র গ্রামে কুয়ক চিকিৎসক হয়ে ঔষধের দোকান খুলে ক্ষুদ্র ব্যবসাও চালাতো। আত্মঘাতী যুবকের বাবা মঞ্জুর আলীর অভিযোগ, ওই এলাকার সন্তোষপুর কাতলামারির ওই 4 ছেলে তাকে প্রায়শই ফোনে হুমকি দিত। ছেলে প্রতিবাদ করলে কুশমাই গ্রামের বাড়িতেও এসে হুমকি দেয়, যা তাদের অভিযোগ। এমনকি প্রাণে মারবার হুমকির সঙ্গে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়া হয়েছিল বলে জানিয়েছে মৃত কিশোরের বাবা মঞ্জুর আলী। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এদিন চাঁচল থানায় অভিযোগ দায়ের করে ছেলের বাবা। চাঁচলের এসডিপিও সজল কান্তি বিশ্বাস বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আমার ছেলেকে খুব আক্রোশ ছিল, তাকে হুমকি দিয়েছে। আর 10-15-20 জন লোক এসে আমার বাড়িতে আমার ছেলেকে হুমকি দিয়ে মারধর করার চেষ্টা করেছে। আর চেষ্টা করার পর কিনা আমার ছেলে ওই হুমকিতে ভয়ে, ওদের ভয়ে একটা ফোন করে বলেছে যে তোমার নামে এফআইআর করা থানায় তুমি কি করেছো। আমার ছেলে এফআইআর শুনে আমার ছেলে বিষ খেয়ে মারা গেছে। ভয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে। আমার বাড়িতে এসেছিল পরশুদিন। পরশুদিনই গেছিল তো আপনি কি চাইছেন এখন?
আর আমি যে 4 জনের সাজা দিয়েছি উচিত কোনো সাজা বিচার চাই। প্রশাসনের জন্য আইসি যেন সুবিচার হয়। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অসম রাজ্যের জমি দখল করার ফন্দি আটছে মিজোরাম। এ নিয়ে পাথারকান্দির মেদলিছড়া সহ একাধিক এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করতে প্রস্তুত প্রশাসন। এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। অসমের ভূমি মিজোরাম দখল করা নিয়ে যত সময় যাচ্ছে পরিস্থিতি অবনতির দিকে এগুচ্ছে। শিলচরের লাইলাপুল রাতাবাড়ি সমষ্টির চেরাগি সংরক্ষিত বনাঞ্চল এবং পাথারকান্দির মেদলিছড়া এলাকার পরিস্থিতি যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। আগ্রাসী মিজোরাম কোনো অবস্থায় অসমের ভূমি ছাড়তে নারাজ, উল্টো আরও আগ্রাসনের দিকে এগুচ্ছে। এবার দেরিতে হলেও সক্রিয় হয়ে উঠল করিমগঞ্জ প্রশাসন। মিজোরাম যদি কোনো হামলার চিন্তাধারা করে তবে এর যোগ্য জবাব দিতে আজ এলাকায় মোতায়েন করে আধা সামরিক বাহিনী। সীমান্তের জঙ্গলে জোর টহলদারি করছে পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা। বর্ডার ডিএসপি এবং বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিংহের নেতৃত্বে এই টহলদারি চলছে। বিপরীতে মিজোরামও রণসাজে সজ্জিত। দৃশ্য দেখলে বোঝা যায় এজন্য যুদ্ধের পরিবেশ। এদিকে মিজোরামের মুখ্যমন্ত্রীর আহ্বানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ব্যারিকেড লাগানো হয়েছিল সেই ব্যারিকেড আজ দেখা যায়নি, তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বালিপিপলা থেকে ত্রিপুরা হয়ে মিজোরামের যে সড়কটি আছে এই সড়কে 2-3 জন মিজো নাগরিক এবং মিজোরামের গাড়ি চলাচল করতেও দেখা গেছে। ফলে এই পথটি বন্ধ করে দেওয়ার পক্ষে জোর দাবি তুলেছেন স্থানীয় ভূমিপুত্ররা। বাজারছড়া থানার ওসি জানান, অনেক হয়েছে আর না। মিজোরাম যদি আগে থেকে কোনো হামলা বা অন্য কোনো পরিকল্পনা নেয় তবে আমরাও তার প্রত্যুত্তর দিতে তৈরি আছি। অনেক সহ্য করা হয়েছে আর নয়, তবে আমরা আগেও তাদের সাথে ইচ্ছে করে ঝামেলায় যাইনি, এবারও যাব না। তবে তারা যদি আক্রমণ করে আমরা বসে থাকতে পারবো না। সীমান্তের আশপাশ এলাকায়ও জোর টহলদারি চলছে, কিন্তু চতুর মিজোরাম কোনো দুরবসন্ধি চালাচ্ছে ভেতরে ভেতরে তা সময়েই বলা যাবে। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। পুজোর প্রাক মুহূর্তে রাধাকৃষ্ণ জুয়েলারির নতুন শোরুমের শুভ উদ্বোধন হল ধর্মনগরের বাবুর বাজারে। সরকারি নীতি নির্দেশিকা মেনে আজ সকাল 10:30 নাগাদ এর শুভ উদ্বোধন করলেন ধর্মনগর প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য সঞ্চালিকা বিকে মামনি বোন। ত্রিপুরার স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাধাকৃষ্ণ জুয়েলারি। দুর্গাপুজোর প্রাক মুহূর্তে ধর্মনগর বাবুর বাজারে রাধাকৃষ্ণ জুয়েলারির তৃতীয় শাখা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হল আজ। ধর্মনগরে বিশিষ্ট ব্যবসায়ী সর্বজন বিদিত বুদ্ধগুপ্ত মহাশয়ের তত্ত্বাবধানে এই শাখার শুভ উদ্বোধনের মহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন মহকুমার সংবাদ প্রতিনিধি সহ গুণমুগ্ধ গুণীজনেরা। বাদ পড়েননি গ্রাহকরাও। আজকের এই শাখা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন ওম শান্তি ধর্মনগর প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মুখ্য সঞ্চালিকা বিকে মামনি বোন। রাধাকৃষ্ণ জুয়েলারির নতুন শোরুমের শুভ উদ্বোধনে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়। ভাই বোনেরা এবং ত্রিপুরা ধর্মনগরের সমস্ত নাগরিকবৃন্দ কাজকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আর কৃতজ্ঞতাও প্রকাশ করি। আমাদের এই নতুন শুভ আজকের জুয়েলারি উদ্বোধনে আমরা রাধাকৃষ্ণ জুয়েলারি পরিবারের সঙ্গে যুক্ত হলাম। সেটা আমাদের প্রয়াস প্রচেষ্টা চলছিল বেশ আগে থেকেই, কিন্তু এটা কোভিডের কারণে কিছুটা পিছিয়ে গেল। এটা পয়লা বৈশাখ হওয়ার কথা। যাই হোক, আমরা অনেক সংগ্রামের ফলে আজকে আমরা এর মধ্যে দিয়ে দুর্গাপূজার আগে এটা সম্পূর্ণ করতে পেরেছি। সকলকে পাশাপাশি আগাম শারদীয় শুভেচ্ছাও জানাই। আর আমাদের এই প্রতিষ্ঠানে আমরা সবাইকে, জুয়েলারি তো আরও আছে, কিন্তু আমরা নতুন নতুন কিছু টেস্ট দেওয়ার আশা এবং অঙ্গীকার নিয়েই আমরা এই বাজারে এসেছি, যেটা আমাদের কাছে বেশ কিছু ভ্যারাইটি থাকবে। সোনা সবারই প্রিয় জিনিস, সকলেই যাতে সোনা পড়তে পারে, যেটা কম সোনার মধ্যে রকমারি কাজ, সেটা আমরা একটা বিশেষ দায়িত্ব নিয়ে এসেছি। আমরা মেনি টাইপ অফ থাকবো, ভ্যারাইটি। তো আমি এই বলে আমি সকল নাগরিকের আশীর্বাদ কামনা করি, ভুল শুদ্ধ সমস্ত কিছু যাতে মার্জনা করেন,
নাগরিক। আর আমাদের এখানে আসা, দেখা এবং দেখে আমাদেরকে মতামত দেওয়া, তার জন্য আমরা অনুরোধ জানাই সবাইকে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।